তো বসু আসলে নাটক করতো, তো উনি ভাবেন যে সমস্ত কিছুই নাটক। ঠিক আছে, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে, সেটাও একটা নাটক। উনি চোর, ভাইপো চোর, সবাই চোর। এটার থেকে তো অনুপ্রেরণা নেওয়া উচিত লোকজনের, যে সবারই বেরিয়ে এসে রাস্তাতে প্রতিবাদ করা উচিত এই চোর সরকারকে সরানো। ব্যানার্জি একটা কথা বলছে, ব্রাত্য বসু অন্য কথা বলছে। স্টেডিয়ামে মমতা ব্যানার্জির একটা বিয়ে হয়ে এসছে যে যাই হোক না কেন সেখানে লোকজনকে ডেকে এনে একটা নাটক করা, সেটা উনি হয়তো ব্রাত্য বসুর থেকেই শিখে যাবে। কালীঘাটের বাইরে, শান্তিনিকেতনের বাইরে সবাই নিজের পরিচয় নিয়ে পৌঁছে যাবে। যেরকম ওই একটা জুমলা ক্রিয়েট করেছিল রাহুল গান্ধী, 8,500 টাকা দেবো যদি আমি পাওয়ারে চলে আসি, সেই নিয়ে কর্ণাটকাতে কিছু অশিক্ষিত পৌঁছে গেছিল কংগ্রেস পার্টির অফিসে যে আমাদেরকে টাকা দাও, সেরকমই লোকজন পৌঁছে যাবে। বলে দিয়েছে চপ শিল্প করো। মমতা ব্যানার্জি এইসব দুর্নীতি করে লোকজনের যে চাকরি চলে যাচ্ছে, সরকারি চাকরি চলে যাচ্ছে, উনি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিয়রশিপ প্রমোট করতে যাবেন। কেউ যদি সেটা তুলে ধরে যে এই চোর, সেটা বলা যাবে না। উনি চুরি করে যেতে হবে, কেউ ওনাকে কল আউট করতে পারবেন না যে উনি একটা চোর বা ওনার ভাইপো একটা চোর। প্রায় 40 ঘন্টা ধরে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেই দাবি যে অযোগ্যদের লিস্টটা প্রকাশ করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে আপনাদের কি হবে, এবং তিনি এও বলছেন মেদিনীপুরে তিনি আছেন, তাই জন্যই বা তিনি কলকাতায় থাকলে 1 সেকেন্ডের মধ্যে তিনি সমস্ত কিছুটা সমাধান করে দিতে পারতেন। দেখুন, লোন নিলে লোন ফেরত দিতে হয়, সেরকমই দুর্নীতির টাকা নিলে আবার দুর্নীতির টাকা যদি কেউ ফেরত চায়, তো মমতা ব্যানার্জির যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি আবার টাকা ফেরত চেয়ে নেয় এই লিস্ট দেখে, তো তাকে তো আবার টাকা ঘরের থেকে টাকা ফেরত দিতে হবে। সে তো টাকা অলরেডি উড়িয়ে দিয়েছে। তার ভাইপো, কয়লা ভাইপো, সে গিয়ে বিদেশে গিয়ে ঘুরে এসছে, ফুর্তিগুলো তো করা হয়ে গেছে। এবার ফুর্তির টাকা তো উড়িয়ে নেওয়ার পরে এবার যদি ফেরত দিতে হয়, তখন তার আবার বাড়িতে টান পড়বে। তো তাই জন্য সে আর যোগ্য অযোগ্য লিস্ট আর কিছু বার করতে চাইছে না। জানে উনি সবই, মমতা ব্যানার্জি জানে সব, কয়লা ভাইপো জানে সব, কিন্তু আবার টাকা ফেরত দিতে হবে, লোনের টাকা ফেরত দিতে হবে। ব্রাত্য বসু কার্যত তিনি বলছেন, যদি আপনারা মানে চাকরিহারাদের বলছেন, যদি আপনারা সরকারের বিরুদ্ধে এমন কোনো কাজকর্ম বা পদক্ষেপ নেন, তাহলে রিভিউ পিটিশনে গোলযোগ হতে পারে। আপনি একজন আইনজীবী, রিভিউ পিটিশনের সঙ্গে একটা গণতান্ত্রিক আন্দোলনের কি কোনো যোগসাজশ রয়েছে? ব্রাত্য বসু আসলে নাটক করতো, তো উনি ভাবেন যে সমস্ত কিছু নাটক। ঠিক আছে, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে, সেটাও একটা নাটক উনি ভাবছেন। তো তাই জন্য উনি ভাবছেন যে আর এখানে তো বাংলায় তো কারুর এক্সেপ্ট ফর ওই যারা হাফ টুপি পরে না, তারা ছাড়া তো আর কেউ প্রতিবাদ করার তো আর কারুর কোনো রাইট নেই। তো তাই জন্য এটা একটা ভেলড থ্রেট, যাতে কেউ প্রোটেস্ট না করে, আর কিছুই না। ব্রাত্য বসুর কথাতে ওসব অত মাথা ঘামানো উচিত নয়। সুপ্রিম কোর্টে উনি কবার গেছেন? শুধু যখন সামান করা হয় তখন ছাড়া কোর্টে কোনো ছাড়া কোনোদিন উনি গেছেন? কত আর বিদ্যে আছে পেটে উনি কিছু বলতে পারবেন যে রিভিউ পিটিশন কি হয় না হয়? আর এমনিতেও রিভিউ পিটিশন আপনার আউট অফ 100 রিভিউ পিটিশন 99 পিটিশন রিজেক্ট হয়। তো ব্রাত্য বসুর কথাতে অত মাথা ঘামিয়ে লাভ নেই। যার যেটা গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করবে, তাদেরকে প্রতিবাদ করে যাওয়া উচিত। এবং এই যেটা আমাদের পলিটিক্যাল স্লোগানও একটা হয়ে দাঁড়িয়েছে, যে এই চোর মমতা এবং চোর কয়লা ভাইপো এবং তার যে চোর সাঙ্গপাঙ্গ আছে, তাদেরকে নামাতে হবে তাদের পজিশন অফ পাওয়ার থেকে। কার্যত শিক্ষা ভবনের সামনে, এসএসসি ভবনের সামনে শিক্ষকরা তারা চোর চোর স্লোগান দিচ্ছেন। একটা সভ্য সমাজের জন্য এটা ঠিক কতটা মানে দুঃখের বা কতটা এরকম খারাপ দিক? এটা খুব ভালো কথা তো। আরে তো আজকের দিনে দেখুন, আজকের দিনে যারা বাংলায় মানে আমাদের বয়সী যারা আছে বা আমার থেকে ছোট বা একটু মাঝারি বয়সী আছে, তারা মেরুদণ্ডহীন হয়ে গেছে। কেউ যেটা সত্যি সেটা আর বলতে পারছে না। they do not have the guts to call a spade a spade. শিক্ষক তো আমাদের যেটা the teachers are ডেভেলপার্স অফ আ সোসাইটি। তো তাদের মুখ থেকে যখন বেরোচ্ছে যে মমতা চোর, ভাইপো চোর, সবাই চোর, এটার থেকে তো অনুপ্রেরণা নেওয়া উচিত লোকজনের, যে সবারই বেরিয়ে এসে রাস্তাতে প্রতিবাদ করা উচিত এই চোর সরকারকে সরানোর জন্য, এবং এই চোর নেতাদেরকে যেখানে ওরা থাকা উচিত ওদের, সেখানে মানে জেলে পাঠানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বলেছিলেন তিনি আগে যোগ্যদেরটা দেখবেন, তারপর অযোগ্যদেরটা দেখবেন। ব্রাত্য বসু তিনি কিন্তু বলেছিলেন যে যারা চাকরিহারা তাদের ন্যায্য দাবি যোগ্য অযোগ্য তালিকা একটা তৈরি করা বা সামনে আনার। এখন তিনি তো কার্যত ঘুরে গেলেন, এটা কি বিচারিতা নয়? দুজনের মধ্যে খেই হারিয়ে ফেলেছে। দুজনে কি হয়েছে, দুজনে বসে ডিসকাস করেনি যে কে কোনটা বলবে।
মমতা ব্যানার্জি একটা কথা বলছে, ব্রাত্য বসু অন্য কথা বলছে। তো জিনিসটা হয়েছে, আর এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির একটা হয়ে এসছে যে যাই হোক না কেন সেখানে লোকজনকে ডেকে এনে একটা নাটক করা, সেটা উনি হয়তো ব্রাত্য বসুর থেকেই শিখেছেন নাটকটা। ও অবশ্য উনি তো আবার খুব ক্রিয়েটিভ মানুষ, উনি তো পেন্টিং করতে পারেন, গান গাইতে পারেন, নাচতে পারেন, নাটক করতে পারেন। উনি, সরি আমার বলাটা ভুল হয়ে গেছে। তো বাট যেরকম কিছুদিন আগে ওই হাফ টুপি পড়া লোকজনদেরকে একটা বসিয়ে একটা করালো, কি একটা নাটক করালো। তো এরকম এগুলো করতে থাকে, উনি নিজেও জানেন না কি বলেন না বলেন। আর উনি ইচ্ছাকৃত, আমি মনে করি পার্সোনালি যে উনি ইচ্ছাকৃত এগুলো বলেন জাস্ট মিডিয়াতে ওনাকে যাতে সবার মাথায় উনি থাকেন, আর কিছুই না। উনি জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরিহারাদের, আপনারা কেন রোদের মধ্যে এখানে পড়ে আছেন, স্কুলে যান, বেতন ঠিক পেয়ে যাবেন। বেতন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিয়ে যেই সবকিছু মাপা, একজন চাকরিহারা বললেন যে তাদের বেতন নয়, মেরুদণ্ডটা চাই। আপনি কি রকম বলছেন? মমতা ব্যানার্জি আপনার সমস্ত কিছু টাকা দিয়ে কিনেন, ভোট টাকা দিয়ে কেনেন, লোকজনের লয়্যালটি টাকা দিয়ে কেনেন, ইদার টাকা বা গুন্ডামি, এইটা ছাড়া আর কি পশ্চিমবঙ্গে চলছে? যেরকম ধরুন মুসলমান ভোট কেনার জন্য কি ভাতা একটা স্টার্ট করলো, তারপরে এখন এখানে বলে যাচ্ছে যে আপনারা কাজ করুন টাকা দেবেন। টাকাটা কোথা থেকে কিভাবে দেবেন? ইলিগাল অ্যাপয়েন্টিসদেরকে টাকাটা কি করে উনি দেবেন? কাজ তো করিয়ে নেবেন, লোকজন আশায় আশায় কাজও করে নেবেন। ওনার মিথ্যে কথা বলিয়ে লোকজনের থেকে কাজ করানো উনি খুব ভালো করেই জানেন। উনি কাজ করিয়ে নেবেন, তারপরে টাকাটা দেবেন কি করে? দ্যাট উড বি ফ্রড অন দ্য পাবলিক এক্সচেকার। পাবলিক এক্সচেকারের টাকা তো আর ওনার গোদরেজ আলমারিতে রাখা ক্যাশ নয়, যেরকম বার করবেন থোক করে বস্তায় ভরবেন দিয়ে দেবেন, যেটা ভাইপো করে ডায়মন্ড হারবার ইলেকশনের সময়। সেভাবে তো হয় না যে একটা ভাতা স্টার্ট করে দিল, যে বৃদ্ধ ভাতা দিয়ে ভোট কিনে নিল। ওরকম ভাবে তো আর পাবলিক সার্ভিসের স্যালারি দেওয়া যায় না। স্যালারি তো আসবে ট্রেজারির থেকে। ট্রেজারি ওরকম ভাবে টাকা নয়ছয় করতেই পারবেন না, আর যদি করেনও দ্যাট উড বি আ ফাইন্যান্সিয়াল ফ্রড। অলরেডি সিএজির প্রচুর রিপোর্ট আছে যেগুলো অ্যাসেম্বলিতে পাবলিশ করেনি আমাদের, সেটা মামলাও চলছে অনেকগুলো ফর সাবমিশন অফ সিএজি রিপোর্ট। তো যেরকম দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়াল সিএজি রিপোর্ট টেবল করছিল না, তারপরে নতুন বিজেপি সরকার এসে টেবল করেছে, সেরকম হয়তো পরের বছরও সেই জিনিসটা হবে। চাকরিহারাদের একটাই দাবি, যেন যোগ্য অযোগ্য লিস্টটা বা অ্যাকচুয়াল অযোগ্যদের তালিকাটা প্রকাশ করুক। সরকার কেন এটা প্রকাশ করছে না বলে আপনার মনে হয়? যেটা আবার বয়েজ ব্যাক টু মাই ফার্স্ট আনসার, যে লোনের টাকা নিয়েছো, লোনের টাকা ফেরত দিতে হবে, চুরির টাকা নিয়েছো, চুরির টাকা ফেরত দিতে হবে। এবার যদি আইডেন্টিফাইড হয়ে যায়, আপনি ভাবুন তো পুরো লাইন লেগে যাবে কালীঘাটের বাইরে, শান্তিনিকেতনের বাইরে, সবাই নিজের পরিচয় নিয়ে পৌঁছে যাবে। যেরকম ওই একটা জুমলা ক্রিয়েট করেছিল রাহুল গান্ধী, 8,500 টাকা দেবো যদি আমি পাওয়ারে চলে আসি, সেই নিয়ে কর্ণাটকাতে কিছু অশিক্ষিত পৌঁছে গেছিল কংগ্রেস পার্টির অফিসে যে আমাদেরকে টাকা দাও। সেরকমই লোকজন পৌঁছে যাবে যে আমাকে টাকা দাও, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমার চাকরি থাকবে, হেনা থাকবে, তেনা থাকবে, তখন তো বলে আমাকে টাকা দিয়েছো, টাকা নিয়েছো আমার থেকে, ওই টাকাটা ফেরত দিতে হবে। তো সেই কারণেই এইগুলো আর জলঘোলা করতে চাইছি না মমতা ব্যানার্জি। একেবারে শেষ প্রশ্ন আসবো। এসএসসির পর প্রাথমিক যে নিয়োগ, সেখানেও 28শে এপ্রিল থেকে শুনানি শুরু হবে প্রাথমিকে চাকরি বাতিলের। এসএসসির পর প্রাথমিকে যে একটা অনেকে মনে করছেন যে এখানেও চাকরি বাতিল হয়ে যেতে পারে 32,000, এটা কি সরকারের পক্ষে ঠিক কতটা ক্ষতিকারক বা কতটা বিপজ্জনক বলে আপনার মনে হয়? সরকারের পক্ষে অবশ্যই বিপজ্জনক, বাট সরকার, মমতা ব্যানার্জি তো নট কনসার্ন। মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে চপ শিল্প করো। মমতা ব্যানার্জি এইসব দুর্নীতি করে লোকজনের যে চাকরি চলে যাচ্ছে, সরকারি চাকরি চলে যাচ্ছে, উনি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিয়রশিপ প্রমোট করছেন, যে লোকজন চপ শিল্প করবে, লোকজন পাংচার শিল্প করবে। অবশ্যই মানে যারা সব থেকে বেশি পাংচার লাগায় তারা ওনাদের সব থেকে বড় ভোট ব্যাংক। তো উনি এই ব্যবসাগুলোকে আরো অনুপ্রেরণা দেওয়ার জন্য এইসব দুর্নীতিগুলো করে নিয়েছেন, যেটা এবারে আস্তে আস্তে এক একটা করে বেরোবে। সে ওনার সরকার যদি পরের বছরে পড়েও যায়, তখন আবার আর বেরোতে আরো বেশি তীব্রভাবে বেরোতে থাকবে। তিনি বিচারপতি বা বিচারালয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা যারা লড়ছেন, এদেরকে আক্রমণ করছেন কার্যত ঘুরিয়ে। তিনি বলছেন বারবার আপনারা পিল করছেন কেন, ওনারা চাকরি দিচ্ছেন তো চাকরি কেন খেয়ে নিচ্ছেন, কার্যত তিনি তাদেরকে বলছেন চাকরি খেয়ে নিচ্ছেন। মানে উনি চুরি করে যাবেন, কেউ যদি সেটা তুলে ধরে যে এই চোর, সেটা বলা যাবে না। উনি চুরি করে যেতে হবে, কেউ ওনাকে কল আউট করতে পারবেন না যে উনি একটা চোর বা ওনার ভাইপো একটা চোর। এটাই ওনার বক্তব্য হচ্ছে বলার। মানে দিস অনলি শোজ যে মানে কাদের হাতে। একসময় বেঙ্গলের চিফ মিনিস্টার ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন একজন ব্যারিস্টার, জ্যোতি বাসুর মতন একজন ব্যারিস্টার,
বিধানচন্দ্র রায়ের মতন একজন ব্যক্তি বা ডাক্তার, যদিও আমি তাদের আইডিওলজিক্যালি হয়তো আমি তাদের সাথে নই, কিন্তু তাদের যে সেই চেয়ারে আজকের এই ভদ্রমহিলাটি বসে আছেন এবং এইসব কথাবার্তা বলছে, মানে বাংলা কোন দিকে যাচ্ছে। পেন্স মি যে আমাকে আজকে আমি একজন বাঙালি, মানে সেটা শুধু বাংলা চিফ মিনিস্টারের চেয়ার না, আজকের দিনে ভাবুন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মেয়রের চেয়ার, সেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন লোক বসেছে, আর আজকে একটা জিহাদি বসে আছে। তো বাংলার অবস্থা খুবই খারাপ। লোকজনের বোঝা উচিত পরের বছরে একটা চান্স আছে বাংলাতে একটা সুধার আনবার জন্য। লোকজন যেন বেরিয়ে ভোট করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ভালো করে ব্যবহার করে পরে যাতে বাংলার ভবিষ্যতের জন্য পরের বছরে বেরিয়ে ভোট করে, না হলে মানে খুব দ্য ডেজ আর গোইং টু ইভেন গেট ডার্কার।